চলমান রাজনৈতিক পরিস্থিতির একটা নতুন ট্রেন্ড, এটা আপনারা লক্ষ্য করছেন এবং সেটা আমাদের উপরে এবং ত্রিপুরা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে শাসক দল কিভাবে তার প্রয়োগ শুরু করেছি এই কয়েকটা ঘটনা এখানে বলতে চাইছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখন প্রায় নিয়ম করেই প্রতিদিনই বলছেন সুশাসন, তারপরে এই সুশাসন বলতে গিয়ে বলছেন নিগু মাফিয়া অর্থাৎ সমাজ বিরোধী, তাদের সাথে নোট মানে কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। এর আগেও বলেছেন ত্রিপুরা রাজ্য থেকে রাজনৈতিক সন্ত্রাস তিনি নির্মূল করবেন। অর্থাৎ এই রাজ্যে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর, এটাকে অস্বীকার করার সুযোগ নেই, তিনি এটা স্বীকার করে কথাগুলি বলছেন। কিন্তু আখেরে এটা বন্ধ হওয়ার কোন ধরনের যে নমুনা আমরা দেখছি। হ্যাঁ, রাজনৈতিক কারণে এই সরকারের তাদের যে প্রতিশ্রুতির খিলাফ, অকর্মণ্যতা, এটা বিজেপির ক্ষেত্রেতেও এবং ত্রিপুরা মথার ক্ষেত্রেতেও। তার সাথে হল যে প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, স্বজন পোষণ, বলা যেতে পারে এটা মাফিয়ারাই কন্ট্রোল করছে প্রায় সব দপ্তর। এবং এই কন্ট্রোল করার পেছনে এই সুযোগটা পাচ্ছে প্রশাসনের যারা উপরতলায় আছেন, এটা তাদের লোকরাই। এবং আপনাদের পত্রপত্রিকাতেও এগুলি প্রায়শই আপনারা লিখতে বাধ্য হচ্ছেন বা লিখছেন, সত্য ঘটনা। কমিশন রাজ, তো এই জাতীয় অরাজকতা ও নিয়ম এগুলি যদি বহাল রাখতে হয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থা তাকেও হাত করতে হয়। এই রাজ্যে শুরু থেকেই বিজেপি সরকার আসার পর উপরতলার কিছু এরকম অফিসার যাদের মেরুদণ্ডটা হীনতার জন্য এবং শাসক দল নেতৃত্বের সাথে যোগ সাদস্যের জন্য গোটা পুলিশ বাহিনী, তার মধ্যে এখন কোনো শৃঙ্খলা নেই, তার কোনো মরাল নেই। পরপর 3 জন ডিজি পরিবর্তন হয়েছে, এখন নতুন ডিজি দায়িত্বভার নিয়েছেন। যেহেতু এই রাজ্যের প্রশাসনের সাথে যুক্ত ছিলাম, এই অফিসারদের সবার সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে। অপেক্ষাভাবে তার ভূমিকা একটা ভালো হবে, আমাদের এই একটা আশা ছিল। এটা স্বাভাবিক, এই না যে আমাদের প্রতি কোন ধরনের বাড়তি এই ব্যবহার করবেন তা নয়, যে অন্তত নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। এবং এখনো আমাদের সে আস্থা আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত কটা দিন ধরে একদিকে বিজেপির এবং তার সহযোগী যে দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত, তাদের বিচ্ছিন্নতা থেকে কিভাবে আলাদা করতে পারে, সেই জায়গায় কোন ভূমিকা লক্ষ্য করছি। আমি বিগত 1 বছর আগের 3 মাস আগের কথা বলবো না, আমি শুধু এই কথা বলবো। গত 17 তারিখ আজকে আমরা ছিলাম দেখতে, দিন দুপুরে কিভাবে প্রায় সখানেক পুলিশের প্রায় 18 জন অফিসারদের সামনে আমাদের সিপিআইএম অফিস গ্রাউট হলো, সম্পত্তির হলো, এবং সেখান থেকে গিয়ে এই বাহিনী একবার লুট করলো। এই বিষয় তারপর যে
আমাদের সমর্থকরা কিছু তারা এসেছেন এখানকার কর্মসূচি রূপায়ণ করতে, অংশগ্রহণ করতে। একজন লোকাল সেক্রেটারি, তার বাড়িতে চড়াও হলো, মাথা চললো, যথারীতি পুলিশের কোনো অ্যাকশন নেই। তারপর এই গত 22 তারিখ মানে গেল গতকাল নরসিংগড়ে, এখন আমাদের পার্টি বা আমাদের সংগঠন তো অন্য দলের মতো না, এটা গণতান্ত্রিক ভাবে তার সমস্ত স্তরে সম্মেলন হয়, নেতা নির্বাচন হয়, অংশগ্রহণ করছেন খেত মজুরি ইউনিয়ন, সিআইটিইউ, নারী সমিতি, কৃষক সভা। কেন তারা এই সমস্ত কর্মসূচিতে গেছেন? নরসিংহ এরকম আক্রমণ হয়েছে নেতার উপরে। গতকাল এই ইয়েতে যোগেন্দ্রনগরে বিদ্যাসাগর, বলুন না, বিদ্যাসাগর, এখানে রাত্রেবেলা গিয়ে এরকম একজন কর্মী অসুস্থ হয়েছেন, দেখতে গেছেন। কেন গেল সেখানে? হ্যাঁ, কেন গেল? মহিলারা গিয়ে চড়া হচ্ছেন, তো পাড়া প্রতিবেশীরা গিয়ে এসছেন, সবাই আমাদের সমর্থক, তারা না। পুলিশকে খবর দেওয়ার পর হ্যাঁ পুলিশ গেছেন জায়গাতে, কিন্তু তাদের সঙ্গে আমাদের সমর্থক কেন তারিতে অসুস্থ হলো দেখতে আসলেন বাইরের লোক? আসতে পারবে না। আজকে বিশালগড়ে সরকারি ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখার পর আমাদের একটা কর্মসূচি ছিল, কমরেড নরেশ জমাতিয়া সহ টাকারজলার কমিউনিটি হলে আমাদের পার্টির 24তম কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং আমরা করব। আমরা মাত্র রিপোর্টিং শুরু করেছি। শুনেছি যে আমাদের এই প্রোগ্রাম জানাজানি হওয়ার পর গতকাল থেকেই নাকি সেখানকার স্থানীয় বিধায়ক এবং তার সহযোগীরা নিষেধ করছেন, না আজকে মিটিংয়ে যাওয়া যাবে না। তা ভাবছে বলেছে হয়তোবা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আজকে যখন আমি আলোচনা শুরু করেছি, তামাজামাজি সমেতে উপস্থিত সংখ্যায় খুব বেশি হবে না, বেশি, হ্যাঁ 15 থেকে 16 জন, এবং পুলিশ তার থেকে 3 গুণ। মুখে সবার ইতে কালো মাস্ক লাগানো, করা যাবে না। ব্যাপারকে আমরা তো মাইক লাগিয়ে করছি না, আমরা গরবার সভা। অন্যায় কিছু কাজ করছি, অন্যায় কাজ করলে পুলিশ তো আমাদেরকে করতে দেবেন না সেখানে। তখন বাদে পুলিশ বলছে স্যার আপনারা চলে গেলে ভালো হয়। আরে কেন চলে যাবো? আমরা কি অন্যায় করছি? কিন্তু যেরকম ভাবে উপর্যুপরি হামলা হলো, আমরা ঠিক করলাম যে মিটিং সংক্ষিপ্ত করে, আমাদের মিটিং আমরা করেছি, মিটিং করিনি এরকম না, আমরা ফিরে আসি। কিন্তু মিটিং অংশগ্রহণকারী আমাদের প্রায় 7 জন নারী পুরুষকে তারা রাস্তার ইয়েতে আটকে পুলিশের সামনে পেটালো। পুলিশ তথাপি এই 15-16 জন সমাজ বিরোধী কাউকে একটু মানে ইয়ে করে না, কোথায়। এবং কারণ আমরাও বলছি যে শাসক দলের দুর্বলতা, বিচ্ছিন্নতা, এই অপদার্থতার কারণে, স্বজন পোষণের কারণে এটা মুষ্টিমেয় লোকের হাতে চলে এসছে গোটা প্রশাসন, গোটা রাজ্যের মানুষের জীবন, শক্তি, জীবিকা সবকিছু। এটা বিজেপির যেমন তেমনি মাথার ক্ষেত্রে। গত কদিন আগে একটা খবর হয়েছে, কিন্তু কোন বিধায়ক, কোন নেতা আমরা আসলে এখন পাবলিকলি রটেছে সোশ্যাল মিডিয়াতে। একজন বিধায়কের স্ত্রী, পুজলাগার তো টাকারজলার বিধায়ক আছে, পুজলার বিধায়ক আছে, বা অন্য কোন কনস্টিটিউয়েন্সি বিশালগড় মহকুমার বিধায়ক হতে পারেন, নাকি ব্যাংকে 74 লক্ষ টাকা জমা দিতে গেছেন। কোন ব্যাংক জানি না, এটা রটেছে মুখে মুখে, আমরা শুনেছি। কোন এমএলএ, তার স্ত্রী লম্বা না বেঠে, কালো না ফর্সা, এটা আমরা জানি। কিন্তু ঠাকুরগড়ে কি কলা হয় না, সেখানকার একজন বিধায়কের হাতে লেগেছে। কাজেই নিশ্চয়ই
এই ঘটনাটা সিপিআইএম করেছে, এটাও একটা ইস্যু। এরকম ভাবে দুর্নীতি স্বজন পোষণের সাথে আস্তে থেকে এই জোট এবং তাদের সমস্ত প্রতিশ্রুতি যখন তারা এই রূপায়ণ করতে ব্যর্থ হচ্ছে, নতুন নতুন স্লোগান তুলেও পাত্তা পাচ্ছে না, তখন এই বিষয়ে পথ। কাজেই আমি আপনাদের মতো আহ্বান জানাবো, প্রথমত প্রশাসনকে, প্রশাসন তার কি বলে পালন করুন, আর শাসকদলকে অনুরোধ করব এইভাবে যদি গণতান্ত্রিক ব্যবস্থার জবনিকা কাটাতে চান, তার শিকার শুধু বিরোধী দল সিপিআইএম কংগ্রেস বনবে না, তার শিকার আপনারাও হবেন। এর যে মানুষ যখন পুলিশের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে, তার অধিকার প্রতিষ্ঠিত করতে না পেরে যখন রাস্তায় নামবে, তখন কেউ রেহাই পাবে। এটাই হলো, এটা বলার জন্য বাকি একটু যুক্ত করে একটা বিষয়, হামলা কথা আপনি বললেন, এই বিষয়টা নিয়ে আপনি মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি বা ফোন করা বা পুলিশের মহানির্দেশকের কাছে কোন বিষয়গুলো নিয়ে মহানির্দেশকের সাথে তো একদিন বাদে বাদেই কথা হচ্ছে। আমি গতকালও কথা বলেছি, গতকাল লঙ্কর সাহেব যে আমি আশা করেছিলাম যে আপনি এসে একটা শক্ত ভূমিকা নেবেন, আমাদের ফেভার না। আমি উল্লেখ করেছি এই বিশালগড়ের কথা, যমুনানগরে যে রাত 12টায় এক মহিলার পা ভেঙে নৃশংসভাবে পিটিয়েছে আর একজন মহিলাকে। তারপরে এই নরসিংহের ঘটনাও তিনি ডিফেন্ড করেননি। কাজে আর আপনাদের মাধ্যমে বলা তো মুখ্যমন্ত্রীর কাছে বলা, মুখ্যমন্ত্রী আমাদের বক্তব্য শুনেন দেখেই তো বলেন যে না, এগুলো করতে দেব না। এই কি বলে নিগু মাফিয়াকে, তাদের সাথে কোন রকমের টলারেন্স নেই। জায়গাতে মুখ্যমন্ত্রীকে নিগু মাফিয়া, তাদের তো দোষ নেই সেরকম ভাবে, এরা তো ক্রীড়নক দাবার গুটি। দাবার গুটি কাকে রক্ষা করার জন্য চলে কাজে তার যে সেট পয়েন্ট, তাদেরকে যদি কন্ট্রোল না করা হয়, তারা যদি গুটি কি করবে? বললাম তো, ভালো করতে গেলে আমি যা বসেন তাদের সঙ্গে তো করুন, সারা যে মানুষ দেখছে। কাজে ওনার বক্তব্য তিনি বলে যাচ্ছেন, কিন্তু কেউ সে বক্তব্য গ্রহণ করছে না। আমি যেটা বলবো, পার্টির সেক্রেটারি সবটা বলছে, সরকারের দুর্নীতি, ব্যর্থতা, মানুষের জনজীবনের সমস্যা নিয়ে আমাদের লোকরা যখন রাস্তায় বেরোতে শুরু করেছে, শুধু আমাদের লোক না, বিজেপির লোক, কংগ্রেসের লোক, মথাল যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত, কাজ নেই, খাদ্য নেই, সারা রাজ্যে একটা মানুষ রাস্তার ওপর থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি চলছে, যেগুলো শুধু রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে না, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে সেখানে রাস্তা নামছেন। এটার থেকে আমার মনে হয় শাসকদল আতঙ্কিত, এবং এরা এই কারণে কোনো কর্মসূচি করতে দেবে না। এই ধরনের অবস্থা জিরানিয়া এলাকায় এমনিতে কোনো কাজ করতে দেয় না। এখানকার কিছু সমস্যা নিয়ে তারা এসেছিল, আগরতলা একটা বড় মিছিল করেছে, মানুষ বেরিয়ে এসছেন সাহস নিয়ে। এখানে গিয়ে তারা পরের দিন গিয়ে জিরানিয়াতে পার্টি দুইজন এলসি, একজন রানীবাজার এলসি সেক্রেটারি আর একজন জিরানিয়ার লোকাল সেক্রেটারি বা আক্রান্ত হয়েছে। তারপরে গিয়ে একজন সবচেয়ে এখানে জিরানিয়া পুরনো পার্টি লিডার মনোরঞ্জন দাস, তাকে মেরেছে, তার স্ত্রীকে মেরেছে, ছেলের বউকে মেরেছে, বাচ্চা নাতি নাতনি তারও পায়নি, মারাত্মকভাবে বাড়িটা ভাঙচুর করে তাদেরকে আক্রান্ত। প্রতিটি ঘটনা থানার নাকের ডগায়, একদম থানা থেকে 200 মিটার 250 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে নির্বিকার। দ্বিতীয় যেটা এখানে লক্ষ্য বিশালগড়ে যেটা বললেন আমাদের পার্টি সেক্রেটারি, আজকে আমরা এই বাড়িটা গিয়েছি, সাংবাদিকদের পর্যন্ত বিশালগড়ে বলছে যে কি আমাদের কাছে খবর সত্য মিথ্যা বলতে পারবো না, যে এখানে যা ঘটে ছাপতে পারবে না, বিশালগড়ে কি চলছে এ কেনা জানে, একটা অরাজকতা চলছে। এই পরিস্থিতির মধ্যে আজকে বাড়িটাতে গিয়ে আমরা স্তম্ভিত, মানে এ তো রাজনৈতিক দিনে দুপুরে ডাকাতি। একদম গিয়ে সেখানে ঢুকলেন বাড়িটাতে, প্রথম কয়েক রাউন্ড গুলি করেছেন উপরে, তাদের বক্তব্য, এবং সেই অনুযায়ী বাড়ির লোকরা স্টেটমেন্ট দিলেন বেলা 3টার সময়। ঢুকে বাড়িটা কোনো কিছু রাখেনি, তারপর গাড়ি ভর্তি করে সমস্ত জিনিস তুলে নিয়ে এসছেন,
স্বর্ণালঙ্কার থেকে শুরু করে সমস্ত জিনিস যা প্রয়োজনীয় সামগ্রী তুলে এমনকি নিয়েছে, জুতা অব্দি জুতা পর্যন্ত। এবং এই বাড়ির শিক্ষিকা মহিলা যাদেরকে পড়িয়েছেন তিনি, এই মহিলা বাধা দিতে গিয়ে উনি আক্রান্ত হয়েছেন, ওনাকেও শারীরিকভাবে সেখানে নির্যাতন করা হয়েছে। এবং এই পরিস্থিতি এগুলো পুলিশ জানেন, পুলিশকে জানানো হচ্ছে, কোনো ব্যবস্থা নিলেন না। এবং এটা বাইরেতে না গেলে যে কি চলছে রাজ্যটা নিয়ে বোঝার কোনো সুবিধা নেই। আজকে গিয়ে আমরা স্তম্ভিত, কি করে দিন দুপুরে প্রকাশ, এবং দুই দিক থেকে প্রথম কি করেছে, রাস্তাটা আপনারা জানেন বিশালগড় এসডিএম অফিসের সঙ্গে দিয়ে একটা রাস্তা বক্সনগর দিয়ে গেছে, একদম রাস্তার সঙ্গে বাড়ি। প্রথম দুই দিকে দুইটি গাড়ি দিয়ে রাস্তাটা ব্লক করে দিয়েছেন যাতে কেউ না আসতে পারে। তারপর কয়েক রাউন্ড ফায়ার করে বাড়িটাতে ঢুকলেন, ঢুকে তারপরে গিয়ে এই কাজটা করলেন। বাড়ির লোকরা সেই স্টেটমেন্ট আমাদের কাছে দিলেন, তাহলে সে বক্তব্য জানালেন, পুলিশও জানে এই ঘটনা, এটা চলছে। সেকেন্ড যেটা আরো মারাত্মক, যেটা যে বিদ্যাসাগর যেটা বললেন আমাদের পার্টি সেক্রেটারি, এ অটো ড্রাইভার এবং অটো স্টেট কমিটি মেম্বার, জগন্নগর লোকাল কমিটি মেম্বার বাদল দাস, রতন দাস ওর বাড়ি হলো বিদ্যাসাগর। এবং বাড়িতে কেন এখানে নারী সমিতির একটা মিটিং হয়েছিল, এবং এই মিটিং এর জায়গা কেন দিলেন, বাড়িতে গিয়ে সেখানে পিটালেন, পুলিশ গেলেন, সেখানে গিয়ে ইনজুর্ড মহিলা 3 জনকে তুলে এনে জীবিতে পুলিশের চিকিৎসা করেছেন। আর অদ্ভুত ঘটনা, সেই বাড়ির একজনকেই এনে থানায় আটকে রাখলেন। কালকে রাত্রে সম্ভবত তাকে ছেড়েছে, রাত্রে 11টার সময় তাকে ছেড়েছে, পাক্কা আটকে রাখলেন তাকে। এবং কোনো আসামি এখানেও গ্রেপ্তার নেই, এবং 2 জন হাসপাতালে ভর্তি ছিলেন মহিলা। তারপরে গিয়ে দেখা গেল যেটা অলঙ্গনগর, নরসিংগড়ের সঙ্গে অলঙ্গনগর, এখানে খ্যাত মজুরের একটা সম্মেলন ছিল। বাড়িতে কেন জায়গায় দিলেন, সেখানে গিয়ে দেখা যায় ওর বাড়ির নাম হলো গিয়ে বাদল দাস, এবং এও কিন্তু অটো ড্রাইভার। এবং এই বাড়িটাতে গিয়ে সেখানে ভাঙচুর করলেন এবং জিনিসপত্র তছনছ করলেন, এই ঘটনা। তাহলে দেখা যায়, এবং এরপর টাকার জোগাড় ঘটনা তো আজকে শুনলেন। তো এটা কি, তাহলে এটা কি সিপিএম কে নিষিদ্ধ দল, যে কথা বলতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না? এই অরাজকতা কতদিন চলবে? এবং আমরা শাসক দলের কাছে বিশেষ করে জিজ্ঞাসা করতে চাই, এবং এখানকার সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রকাশ্য বলে দিন যে এটা নিষিদ্ধ। এরাই আবার জরুরি অবস্থার বিরুদ্ধে, আমি দেখলাম জরুরি অবস্থা 1975 সালের বিরুদ্ধে তারা দিবস পালন করবে। এখন কি চলছে দেশটার মধ্যে, আর এ রাজ্যে কি চলছে? এ তো জরুরি অবস্থা আমরা দেখেছি, জরুরি অবস্থার সময় আমরা ভুক্তভোগী। তো এর চেয়ে খারাপ অবস্থা এখন নিয়ে দাঁড় করিয়েছেন। রাজ্যের যে অবস্থা চলছে, অঘোষিত একটা জরুরি অবস্থা মতো সেখানে চলছে। এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য, সরকার এইটা বন্ধ করুক এবং তার দায়িত্ব পালন করুক, সাংবিধানিক দায়িত্ব পালন করুক। আমরা মানুষকে নিয়ে রাস্তায় আছি, রাস্তায় থাকবো। তারা অত্যাচার করব বা যাই করুক, রাস্তায় মানুষ নামবে, তার কারণ তার নিজের চাহিদা অনুযায়ী মানুষের যে উপর যে চলছে সেই অনুযায়ী মানুষ প্রতিবাদে সোচ্চার হওয়া, এটা ভারতবর্ষের নাগরিকের চারিত্রিক বৈশিষ্ট্য। বেশি দিন এটাকে সহ্য করে নেয় না, এটার বিরুদ্ধে ঘুরে দাঁড়ান। এবং এটাই আমরা বলবো, সরকার যাতে এগুলো এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আমি আজকে আমাদের যে প্রোগ্রাম টাকার জলাতে ছিল সে সম্পর্কে একটু বলতে চাইছি। আমাদের প্রোগ্রামটা ছিল 24তম পার্টি কংগ্রেস, যেটা মাদুরাইতে জুন মাসের 2 তারিখ থেকে 6 তারিখ এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল। তার রিপোর্টিং শতাধিক পার্টি কমরেড সেখানে উপস্থিত হন, এবং এই কর্মসূচি শুরু হয় প্রথমে আমাদের যে পলিট ব্যুরোতে আমাদের রাজ্য সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। পলিট ব্যুরোতে নির্বাচিত হওয়ার পর প্রথম টাকারজলায় সফর, সেই কারণে টাকারজলার কমরেডরা পুষ্প ফুলেরা এবং রিস দিয়ে বরণ করেন। তারপর যথারীতি আমরা কর্মসূচি শুরু করি। প্রথমে কিছুক্ষণ আমার দেখলাম পার্টি কংগ্রেসে মাদুরাই চলি, এবং তারপরে ফুল রিপোর্টটা আমাদের পলিট ব্যুরোর সদস্য জিতেন্দা রিপোর্ট করতে শুরু করে। রিপোর্টটাই শেষের দিকে, সে সময় 15 থেকে 16 জন তীব্রমাথা আর শৃঙ্খল কর্মীরা এসে আমাদের কমিউনিটি হলে ডিপার্টমেন্ট ইট পাথর মারতে শুরু করে। আমরা যখন গেলাম তখনই লক্ষ্য করলাম প্রচুর পুলিশ
প্রায় আমার চোখের সামনেই 30-40 জন আছেই। হ্যাঁ, আর থানাতে নাকি অতিরিক্ত ফৌজ আছে, পুলিশ এবং টিএসআর, সিআরপিএফ। তো এরকম অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, মাত্র 15-16 জন উচ্ছৃঙ্খল ত্রিপুরা মথার কর্মী কি করে এত পুলিশ ফোর্সকে ডিনাই করে আমাদের মিটিংটা ডিস্টার্ব করতে পারে, এটা আমাদের প্রশ্ন। এবং তারা যখন এই ডিল মারতে শুরু করে তখন এই থানা থেকে জানানো হয় আমরা যাতে মিটিংটা সংক্ষেপ করে শেষ করি, বন্ধ করে যাতে চলে যায়। আমাদের প্রশ্ন হলো 15-16 জন উচ্ছৃঙ্খল যুবককে হঠাৎ ব্যর্থ এত বড় পুলিশ বাহিনী, উল্টা আমরা শতাধিক যে মিটিং আছে আমরা যদি বিরোধ করি, কিন্তু আমরা পুলিশের যা ভূমিকা সেটা লক্ষ্য করে বুঝলাম আমরা যদি প্রতিনিধি আনি তাহলে পুলিশের ভূমিকা ভয়ঙ্কর হবে আমাদেরকে আটকানোর জন্য, ওই 15 জনকে রক্ষার জন্য। এই 15 জন এত সাহস করে যে এত পুলিশ বাহিনীকে ডিনাই করে আসলো, এটা থানার সঙ্গে এই ছেলেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে হতে পারে না, এটাকে আমরা নিন্দা জানাই। এবং তারা এটা বলে যে আমরা যদি এই মিটিংটা শেষ করে আমরা এলাকা থেকে চলে আসি তাহলে এই লোকগুলা চলে যাবে এবং তারপরে তারা যারা এসেছে শতাধিক যে আমাদের পার্টি কমরেড তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ। এরপরে আমি ছিলাম, বানুল্লাহ ছিলেন, বানুল্লাহ সাহা, রতন সাহা ছিলেন, আমরা সবাই চলে আসি। কিন্তু পুলিশ যেভাবে বলেছিলেন সেই কথা রাখে নাই। পুলিশের সামনে বাজারে অনেক পুলিশ আছে, একেবারে থানার সামনে, সেখানে 6-7 জন 8-9 জনকে তারা মারল। ধরো মহিলা এবং মহিলা বৃন্দা দেবমা, তিনি গত বিধানসভা নির্বাচনে কোলাঘাটি কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন আমাদের, তাকে পর্যন্ত রেহাই দেননি। এবং আমাদের এই পার্টির লোকাল সেক্রেটারি রঞ্জিত দেববর্মা তার সঙ্গে ছিলেন, তাকেও ব্যালট মেরেছে। তরণী দেববর্মা যিনি সিআইটিউ লিডার ওই এলাকার, তাকে মেরেছে, তার 2টা দাঁত পড়ে গেছে। এরকম ভাবে 7-8 জনের উপর এরকম আক্রমণ করলো পুলিশের উপস্থিতিতে। এটা কি প্রমাণ করে? রাজ্যে রেইন অফ টেরর, সরকারের উদ্যোগে সন্ত্রাসের রাজত্ব চলছে। কিন্তু আমরা বলতে চাই যে এরকম করে রেহাই পাওয়া যাবে না, এটা পতনকে রোখা যাবে না। পতন শুরু হয়েছে, মথার মধ্যেও জনবিচ্ছিন্নতা, জনসমর্থন হারানো শুরু হয়েছে এবং বিজেপির মধ্যে তো আগেই শুরু হয়েছে। মথার মধ্যে আমরা লক্ষ্য করছি কি প্রচন্ড তাদের মধ্যে এই অন্তকুণ্ডল, কে কতটুকু ক্ষমতার অধিকারী হবে, কে কতটুকু লুণ্ঠন করবে, ভাগ বাটোয়ারা নিয়ে এটা চলছে। এবং আজকের যে টাকারজলার যে প্রোগ্রাম আমাদের, সেখানেও এটা স্পষ্ট। টাকারজলা আর জম্পুইজলা 2টা এলাকা, টাকারজলার দিকেও মথা নাই তা না, কিন্তু টাকারজলার দিকে মথারা একজন এই 15-16 জনের উচ্ছৃঙ্খল বাহিনীর মধ্যে অংশগ্রহণ করে নাই। শুধু ওই জম্পুইজলা যেখানে বিধায়কের এলাকা, সেখান থেকেই 15-16 জন এসে এই ঘটনা করেছে। এলাকাবাসী প্রচন্ডভাবে বিরক্ত এবং তারাও শীর্ষে ধিক্কার জানিয়েছে তাদের এই কার্যকলাপে। আমরা তো ধিক্কার জানাচ্ছি। এরকম আমরা বলছি, এরকম পতন রোধ করা যায়, পতন হবেই। এটাই হলো আমাদের যে বাড়িটা আজকে আমরা 2 জন গিয়েছিলাম, বাড়ির সেক্রেটারি মোশাররফ হোসেন, ওর নাম হলো মোশাররফ হোসেন। এবং বিশাল করে যেদিন পার্টি অফিসে আক্রান্ত হয় সেদিন সে পার্টি অফিসে ছিল, তার অ্যাবসেন্সে তার বাড়িটা আক্রান্ত হয়। আজকে আমরা গিয়ে দেখি আমাদের আমরা যে এখানে যাবো সম্ভবত পুলিশ জানে, আমার মনে হয় আমি যদি দেখলাম যে তার যুদ্ধকালীন অন্তত 150 মতো, আমার মনে হয় এরকমই হবে, সমস্ত অফিসার সব দাঁড়িয়ে আছে, সিআরপিএফ, টিএসআর থেকে সব। আর সেই দিন বাড়িটা আক্রান্ত হলো, পার্টি অফিস থেকে বেশি দূর না, এটা পার্টি অফিসের সামনে সনেকের উপরে ছিল। আমি বেরিয়ে আসার পর ঘটনাটা ঘটেছে। এই যে অবস্থা হয়ে গেছে, এই যে অবস্থা, এটা চলতে দেওয়া যায় না। এটা তো আমি অনুরোধ করব যদি কারো সুযোগ থাকে বাড়ি মালিকদের বক্তব্য গিয়ে শুনে আসুন।
ঠিক আছে। তার একটা ছোট্ট বিষয়, আপনারা যে কথায় কথায় বলছেন যে আরে সব না সময়টা কথা তো রাজ্যে নাকি কাজে খাদনে অনাহার পদ্মাহার, এই যে বিজেপিও কিন্তু সাংবাদিক সম্মেলন করেই বলছেন যে এগুলো তো তাদের পুরনো কাছে, এখনো অভ্যাস তাদের পাল্টায় খুব কিছু নেই। খুব বিনয়ের সাথে বিজেপি নেতাদেরকে বলবো, তো এই যে বিভিন্ন জায়গাতে প্রতিদিন রাস্তা রোকো হচ্ছে জলের জন্য, কাজের জন্য, কাজ করে মজুরি না পাওয়ার জন্য, দয়া করে তাদেরকে কি কথা বলুন না। ঠিক আছে, সিপিএম বলেছে, সিপিএম কে আপনারা ইয়ে করুন, নস্যাৎ করুন। হ্যাঁ, তালা পড়ছে, দেখেছেন তো গতকাল বিজেপির পতাকা ছিঁড়ে সেই কাপড় দিয়ে বিজেপির সাকরাতকে গাছে রাখছে। কেন? যে সমস্ত বড় বড় নেতারা কথাগুলি বলছেন তাদেরকে বলুন, আপনাদের গায়ে লাগে না? আপনাদের কাছে আপনাদের লোক কাছে বেঁধে রাখছে। আপনাদের বিধায়ক একজন গ্রাম প্রধান মহিলা, দুর্ভাগ্য মহিলা, অমরপুরে পুলিশ করতে বাধ্য হয়েছে। এরকম তো সব জায়গাতে পুলিশ না দেখার খেলা খেলে, তারপর করেছে। কেন হয়েছে? ত্রিপুরাতে কখনো হয়েছে কিনা এরকম? আসলে বিজেপির সুশাসনটা আসলে এটা হলো কুশাসন। আর আজকে টাকা দলাতে দেওয়া হয়েছে ত্রিপুরামথার থানসা, এ হলো থানসা। থানসা মানে হলো চোর দাউর বাটপাটদের থানসা। এখন ভালো মানুষের থানসা না। হ্যাঁ, ভালো মানুষ এতে মাথাতে নেই কথা বলছি। এরা সরল সিধা মানুষ, তারা সত্যি এদেরকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাস করে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে। আপনারা গতকাল দেখেছেন কুমলুঙে কিভাবে পেনশন হোল্ডাররা 19 মাস পেনশন পায় না। অথচ আমাদের টাকায় লন্ডন ঘুরে যায়, আমাদের টাকায় দিল্লি হিল্লি করে, আর আমাদের পেনশন নাই। বলেছে আমাদেরকে 20 কেনার টাকা করে দিন। বলবো, যারা কথা বলে কুশবাউ থেকে, এদেরকে দয়া করে কথাটা বলবেন, স্যার সিপিএম দিন, কিন্তু তাদের জবাব দিন আপনারা। কথা বলছে তাদের জবাব আমাদের তো এই যে শুনেছেন আপনারা, যতই হোক আমরা রাস্তায় আছি। মানুষের যখন পিঠ যখন দেওয়াল থেকে যাবে নেই, তখন তার প্রতিরোধ হবে। হয়েছে হবে। হ্যাঁ, 1993 বিপুল সংখ্যক নিয়ে 1975 50 বছর আগে যে জরুরি অবস্থা হয়েছিল, কিভাবে উঠে আসলো হবে। ওই পুলিশ অফিসার দিয়ে এদের রক্ষা করবে না। এটাই আমরা মানি, সংবিধান শ্রদ্ধা করি। সেই জায়গা থেকে আমরা বলছি সরকার সংযত হন। আমরা বলছি সাংবিধানিক অধিকার আছে, হ্যাঁ, থাকুন, কিন্তু সংবিধান